নমস্কার, ডিএম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাস রেশিও প্রপোর্শন। এই একটাই মাত্র চ্যাপ্টার যেটা পুরো অ্যারিথমেটিক সেকশনটাকে ধরে রেখেছে। আমরা এমন যা কিছু আছে, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্টিম, পাইপ অ্যান্ড সিস্টেম, সব কিছু আমরা এই রেশিও প্রপোর্শন দিয়ে করব। এই রেশিও প্রপোর্শন যার যত বেশি স্ট্রং হবে, সে অ্যারিথমেটিকে তত বেশি ভালো স্কোর করবে। এগুলো এইসব এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, আমরা আগে একটু কনসেপ্ট বুঝে নিই কি বলছে এই কোশ্চেনটা করার আগে। রেশিও মানে কি বলো তো? রেশিও মানে হলো অনুপাত। মানে দুটি সেম কাইন্ড, দুটি একই বিষয়ের বস্তু বা কিছু আইটেম, তাকে যদি আমরা তুলনা করি তাহলে যে জিনিসটা পাই আমরা সেটাকে আমরা রেশিও বলি বা অনুপাত বলি। এর সাপেক্ষে এর কম্পেয়ার করা, তুলনা করা। আর প্রপোর্শন কাকে বলে? যদি আমরা দুটো অনুপাতকে কম্পেয়ার করে দিই, এইরকম একটা সাইন দেখেছো না, এটাকেই বলা হয় প্রপোর্শনাল সাইন। ঠিক আছে, এবার দুটো রেশিওকে আমরা কম্পেয়ার করছি, এই হলো কনসেপ্ট। আর যদি A:B হয়, এটাকে আমরা ইস টু উচ্চারণ করি রিড ক্ষেত্রে, এটাকে আমি লিখতে পারি A/B। হয়ে গেল। বেসিক প্রবলেম এটুকু, আর তেমন কিছু নেই। আমরা প্রবলেমগুলো আস্তে আস্তে শিখে আমরা যাব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 কি বলছে? ইফ 2A is equal to 3B is equal to 4C, then find A:B:C। বলছে যদি 2A is equal to 3B is equal to 4C হয়, তবে A:B:C নির্ণয় করো। এটার জন্য যদি টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পার্সেন্টেজ ভালো করে শিখতে চাও, তাহলে এই প্রসেস ভালো করে শিখে রাখো। দেখো, আমি করছি 2A is equal to 3B is equal to 4C। আমি 2, 3, 4 এর লসাগু বের করব। আগের চ্যাপ্টার করলাম, যে লসাগু শেখনি সে আগের যে আমরা যে ভিডিও আপলোড করেছি সে ভিডিওগুলো দেখে আসতে পারো। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এটাকে যদি লসাগু করো তাহলে কত হচ্ছে? 12। আমি কি করব, এই প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করে দেবো। দেখো, A/6, B/4 আর C/3। অ্যাকচুয়ালি উত্তর হয়ে গেল A:B:C, মানে হলো 6:4:3। এবার এটা কিভাবে হচ্ছে সেটা যদি জানতে চাও, তার মানে আমি বলতে পারি যে এইটা ইজিক্যাল টু, ধরে নাও কে। আমরা ছোটবেলা করতাম ক্লাস 9-8-এ, ঠিক আছে, 8-9-এ আমরা করতাম। যদি এটাকে যদি কে ধরতাম তাহলে কি পেতাম? A পেতাম 6K, B পেতাম 4K, C 3K। যদি এবার A:B:C বসাতাম তবে কি হতো? 6K:4K:3K, মানে 6:4:3। আমরা এটা পেয়ে যেতাম। তো এবার এই A, B, C এগুলো যদি থাকে, এটা মাথায় রাখতে হবে যেন এগুলো সিঙ্গেললি থাকে। এটা যদি 2B যেন না থাকে। 2B হলে কি করব? এটাকে কাটবো। এবার দেখা গেল 3B আছে, হচ্ছে না, তাহলে 3টাকে আমি কি করব? নিচে দিয়ে দেবো, 4-এর নিচে দিয়ে দেবো। তখন এই কটাকে অনুপাত বের করবো। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখি কি বলেছে। যে A/4, B, এটা B, হ্যাঁ, B/7 and C/9, তাহলে A:B:C কত হবে? এই নিচের গুলোই 4:7:9, তাই না? 4:7:9। কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার হয়ে গেল। এবার যদি এটা সাপোজ দেয়া থাকতো এটা 2C, তাহলে আমি কি করতাম? এই এ থাকতো, এই 2টাকে পরের লাইনে সরিয়ে দিতাম, C/9/2 করে দিতাম। তাহলে কি হতো? 4:7:9/2 হয়ে যেত। তখন 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করতাম, 8:14:9, তখন এটা রেশিও হয়ে যেত, তাই না?
চলো নেক্সট দেখে নিই। ইফ a is to b is equal to 1 is to 2, b is to c is equal to 3 is to 5, আমি এটার বাংলা লিখিনি কারণ এখানে বাংলার লেখার মতোই কিছু নেই, ঠিক আছে। a is to b is equal to 1 is to 2, b is to c is equal to 3 is to 5, c is to d is equal to 7 is to 9, তাহলে a is to b is to c is to d বের করো। এইগুলো বের করার জন্য মাল্টিপ্লিকেশন করে তো হয়, কিন্তু আমরা যেভাবে শিখবো সেইভাবে শিখে নাও। ধরো a is to b, আমি এটা লিখলাম 1 is to 2, একটু গ্যাপ দিয়ে লিখলাম। এর নিচে যেখান থেকে শুরু হয়েছে b is to c, এটা লিখে দাও যেটা আছে 3 is to 5, যেমন যেমন পজিশন আছে তেমন তেমন পজিশনে আমরা দেব। এখানে কি আছে 7 is to 9। এইবার পুরো কি করব, a is to b is to c is to d, একই লাইনে পড়ছে। এবার আমরা কি করব, এইগুলোতে আমরা কি করে বসাবো সেই জিনিসগুলো জানা দরকার। যদি এখানে 7 থাকে তাহলে এর প্রত্যেক সাইডে 7 দেবে। এখানে 3 আছে লাস্টে, তাই এখানেও 3 দেবো, একটাই 3 হবে। আর 5 এর পরে কিছু নেই, কিন্তু 5 আছে যেহেতু তার জন্য এখানে আমি 5 দেব। 2 দিয়ে শেষ হয়েছে, তার মানে এখানে 2 হবে, আবার এখানেও 2 হবে। এইভাবে ঘটনাটা চলবে। যার যেটা দিয়ে শুরু হচ্ছে তার লেফট সাইডে সেটাই হবে, যেটা দিয়ে শেষ হচ্ছে তার রাইট সাইডে সেটাই হবে। তো আমরা কি করব, এই 3টাকে মাল্টিপ্লাই করে দিই। কত হচ্ছে 21। এই 3টাকে মাল্টিপ্লাই করে দিলে 3 দুগুণে 6, 6 7 42, এইটাকে করলে 70, আর এইটাকে করলে 5 9 45 আর 2 90, তাই না? 21 is to 42 is to 70 is to 90, তাহলে a is to b is to c is to d হয়ে গেল। বুঝতে পারলেন? তো নেক্সট কোশ্চেনে দেখি। এবার কি বলেছে যে a প্লাস b, b প্লাস c, c প্লাস a এর রেশিও দেওয়া আছে এবং a প্লাস b প্লাস c এটা সমানও দেওয়া আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা সিজিএল এসেছিল। হ্যাঁ, তো আমরা কি করব আমরা দেখে নিই। আচ্ছা, আমরা যদি নর্মালি ধরে নিই যে a প্লাস b এটা ইজ ইকুয়াল টু 6k, b প্লাস c এটা ইজ ইকুয়াল টু 7k, আর c প্লাস a এটা ইজ ইকুয়াল টু 8k। তাহলে দেখো আমরা এই সব কটাকে যদি যোগ করে দিই, a প্লাস b, b প্লাস c, c প্লাস a ইজ ইকুয়াল টু 6k, 7k প্লাস 8k। তাহলে এখানে 2 কমন চলে যাবে, a প্লাস b প্লাস c, এটা ইজ ইকুয়াল টু কত 6 আর 7 13, 13 আর 8 21k। কিন্তু a প্লাস b প্লাস c কত দেওয়া আছে, a প্লাস b প্লাস c আছে 14, তাহলে 14 সমান 21k, 7 দিয়ে 2, 7 দিয়ে 3, তাহলে k সমান কত 4/3। আচ্ছা, আমাদের কি বের করতে বলেছে c। আচ্ছা, যদি c বের করতে হয় তুমি দেখো একবার খেয়াল করে, এই a প্লাস b প্লাস c থেকে a প্লাস b কে বাদ দিতে হবে, তাই কি না? যদি a প্লাস b কে বাদ দিতে যাই তার মানে a প্লাস b এর ভ্যালু দরকার। তাহলে a প্লাস b মানে কত 6k, 6k মানে কি 6 ইন্টু 4/3, কেটে দাও, তাহলে কত 8 হয়ে গেল। তাহলে a প্লাস b এর ভ্যালু কত হয়ে গেল 8। তাহলে a প্লাস b প্লাস c এটা সমান তো দেওয়া ছিল 14 অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এটা সমান 8, তার মানে c হয়ে যাবে কত 14 মাইনাস 8 মানে 6, তার মানে a শুধু c এর ভ্যালু হলো 6। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে যে হাউ মাচ নাম্বার ডিক্রিজেস ফ্রম 15:19 টু গেট 3:4, মানে 15:19 থেকে কত কমলে ডিক্রিজ করলে 3:4 পাবো। এই কোশ্চেনগুলো সলভ করার জন্য খুব ইজি ট্রিক যে 15 আর 19কে এইভাবে লিখবে, এবার এদের মধ্যে সাবট্রাকশন বের করবে।
কত হলো 4, এদের মধ্যে সাবট্রাকশন বের করবে, কত হলো 1। তুমি এদের মধ্যে সাবট্রাকশনটাকে সেম করার চেষ্টা করবে। এটাকে যদি 4 আছে তার মানে এখানে 1 আছে, তার মানে এরটাকে দিয়ে একে গুণ করি, আর এই 4 দিয়ে আমি একে গুণ করি, কি দাঁড়াচ্ছে এখানে 15/19, আর এখানে দাঁড়াচ্ছে 12/16। তার মানে দেখো 15 থেকে 3 কমে 12 হয়েছে, আবার 19 থেকেও 3 কমে 16 হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কত কমলো, কত নাম্বার কমলো, নাম্বার 3 কমলো, 3। এটাই অ্যান্সার, এটা দেখে দেখে করা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 6 কি বলছে, if ratio of the two number is 3:7 and if we add 6 with each number the ratio will be 5:9, initially number would be, মানে যদি বলছে যদি দুটি সংখ্যার অনুপাত 3:7 হয় এবং যদি প্রত্যেক সংখ্যার সাথে 6 যোগ করি তবে অনুপাত হয় 5:9, তবে প্রাথমিক নাম্বার দুটি কি ছিল। আচ্ছা চলো করে নিই। আচ্ছা প্রথমে কি বলছে, নাম্বার দুটোর অনুপাত ছিল 3/7, তারপরে 6 অ্যাড করার পরে কত হলো 5/9। আচ্ছা আমরা এদের মধ্যে সাবট্রাকশন দেখে নিই, আমরা দেখলাম সাবট্রাকশন সেম আছে, তাহলে আর চেঞ্জ করার কিছু দরকার নেই। দেখো 3 থেকে 2 বেড়ে 5 হয়েছে, আবার 7 থেকে 2 বেড়ে 9 হয়েছে, মানে দুইটা চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে বলেছে আমি 6 বাড়িয়েছিলাম, তার ফলে এই ঘটনাটা ঘটেছিল, তাই না? তাহলে এই 2 সমানই তো 6 হওয়া উচিত ওই নিয়মে, তাহলে 1 সমান কত হওয়া উচিত 3। এই 2 এই 1 এগুলো কোথাকার, এই 3 আর 7-এর, তার মানে এই 3 সমান কত হবে 9 হবে, আর 7 সমান কত হবে 21 হবে, তাই না? আমাদের প্রাথমিক নাম্বার দুটি কি ছিল, একটা ছিল 9, একটা ছিল 21, হয়ে গেল, তাই না? এইভাবে সলভ করতে হবে, উইদিন 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। কি বলছে, two vessels contain milk and water in the ratio of 7:5 and 7:9. If both vessels are mixed in the ratio 1:1, find the ratio of the milk and water in a new mixture. যদি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:5 এবং 7:9 হয়, যদি দুটি পাত্রকে 1:1 অনুপাতে মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং কনসেপ্টটা বোঝা খুব দরকার। কি ঘটনা ঘটছে না, 7:5 ছিল, আর একটা পাত্রে দুধ জল কি ছিল 7:9। আচ্ছা আমরা এটাকে যোগ করে দিই, এটা হলো কত হয় 12, আর এটা হয় 16। আচ্ছা আমরা অ্যাকচুয়ালি 1:1 অনুপাতে মেশাবো, মানে আমাদের এই দুটোকে সমান করতে হবে, তাই না? তাহলে এই দুটোর লসাগু কি আছে 48, মানে আমি 48 অ্যাকচুয়ালি বানাবো, তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে 4 × 12 = 48, একে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 16 = 48, এখানে 3 দিয়ে করলাম তাই এখানেও 3 দিয়ে করে দেবো, একে দিয়েছি ইকুয়াল সাইন দিয়েছি, তাহলে একে দেবো না এরকম যদি পার্শিয়ালি করি তাহলে হবে না। এই 4 এখানেও দিয়েছি, এখানেও দেবো, এখানেও দেবো। দেখো এখানে হলো 28 আর এখানে হলো 21, তার মানে 28 আর 21 যোগ করলে কত হবে, এটা যা হবে, আর এই 4 × 5 = 20 আর 27, তাহলে কত হচ্ছে, ওদিকে হচ্ছে 49, এদিকে হচ্ছে 47। মানে অ্যাকচুয়ালি যে দুধ আর জল 1:, এই দেখো এখানেও 48 হয়েছে, এখানেও 48 হয়েছে, 48:48 কত 1:1, মানে আমি 1:1 অনুপাতে মিশিয়েছি, কোনো সমস্যা নেই। তার ফলে কি ঘটনা ঘটেছে, নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ 49:47। এই কোশ্চেনে আমি এমসিকিউ দিচ্ছি না, 4টে অপশান দিচ্ছি না, এর কারণ আছে।
তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাই হলো, চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বড় বাধা হলো এই এমসিকিউ। তুমি প্র্যাকটিস করবে সেই এমসিকিউ, আর সেকেন্ড টাইম তুমি প্র্যাকটিসই করতে চাইবে না। এর থেকে এই অঙ্কটা তুমি যদি 4-5 বার প্র্যাকটিস করো তাতেও তোমার কাছে নতুনই লাগবে। না হলে একবার যদি অ্যান্সার জেনে যাও, এই অ্যান্সার না দেওয়াতে তোমার মনে হবে অঙ্কটা নতুন। ঠিক আছে? তো এই কারণে আমি অ্যান্সার অপশান দিচ্ছি না, আমার কাছে তো অপশান ছিলই, আমি অ্যান্সার জানি, আমি বসিয়ে দিলেই পারতাম। কোশ্চেন নাম্বার 8 কি বলছে? 10 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট 3টি পাত্রের দুধ ও জলের অনুপাত এত এত এত। যদি 3টি পাত্রকে একটি বড় পাত্রে ঢালা হয় তবে সেই নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? 3 vessel each of 10 liter capacity contain a mixture of milk and water in the ratio এত এত এত. If all the 3 vessels are emptied into a large vessel, find the ratio of the milk and water in the new mixture. ওকে, তাহলে 10 লিটার ধারণ ক্ষমতা বিশিষ্ট। আচ্ছা, আমরা রেশিও গুলো দেখে নিই কি আছে। আচ্ছা, এটা মানে হলো 3, এটা মানে হলো 4, এটা মানে হলো 5। আচ্ছা, আমাদের বলেছে প্রত্যেকটা পাত্রে সেম লিটার করে কন্টেইন, মানে একদম সেম থাকে, তাই না? 10 লিটার মানে তো সেম আছে, প্রত্যেকটাই 10 লিটার। কারণ এই 3, 4, 5কে আমাকে সেম বানাতে হবে। সেম বানাতে গেলে কি করব? এলসিএম বের করব। এলসিএম কত হয়? 60 হচ্ছে, দেখতে পাচ্ছি 3, 4 পরপর কনজিকিউটিভ নাম্বার, তার 3, 4 12, 5 12 60। তো এটাকে 60 বানাতে গেলে এটাকে 20 দিয়ে গুণ করতে হবে, এটাকে 60 বানাতে গেলে এটাকে 15 দিয়ে গুণ করতে হবে, এটাকে 60 বানাতে গেলে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে প্রত্যেকেই 60 60 60 হয়ে গেল। এই 60 মানেই হলো 10 লিটার, তাই না? তাহলে এটাকে 20 দিয়ে করলাম, মানে এই ফুলটাকে 20 দিয়ে করব। এটাকে করলাম মানে এই ফুলটাকে কি করব? 15 দিয়ে করব। এটাকে কি করব? ফুলটাকে 12 দিয়ে করব, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখে নিই। এখানে দেখো 20 দিয়ে গুণে 40, এটা হলো মিল্ক ছিল, এটা ছিল ওয়াটার ছিল, তাই না? তাহলে মিল্ক আর ওয়াটারের কি ধরছে? 40, 3 15 45, 3 12 36, এই তো ঘটনা ঘটছে। আর ওয়াটারে কি হচ্ছে? 20 প্লাস 15 প্লাস 24, যোগ করে দেখো, এখানে দেখো 781 মানে 121, আর এখানে কত হচ্ছে? এটা 39 মানে 59, মানে 121:59 অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এই যে 20 দিয়ে গুণে 40, 3 15 45, 3 12 36 যোগ করে দিয়েছি, ওয়াটারের ক্ষেত্রে ওয়াটার যোগ করে দিয়েছি। ঠিক আছে, এই হলো কোশ্চেন সলভ। কোশ্চেন নাম্বার 9 দেখছি কি বলছে? 2 vessels A and B contain a mixture of milk and water in the ratio of 4:5 and 5:1. If both vessels are mixed in the ratio of 5:2, find the ratio of milk and water in new mixture. কি বলছে? যদি দুটি পাত্র A ও B তে দুধ ও জলের অনুপাত 4:5 and 5:1 হয়, যদি দুটি পাত্রকে 5:2 অনুপাতে মেশানো হয় তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? তার মানে দেখো, এতক্ষণ পর্যন্ত বলছিল যে সমান পরিমাণে মেশানো হবে, ঠিক আছে, এ তো ফুল আছে, এতেও যা আছে এতেও তাই আছে, ফুল মানে এখানে 10 লিটার হলে এখানেও 10 লিটার মিশিয়ে দিলাম, কত হবে? কিন্তু এখানে বলছে ঢালার সময়তেই আমরা এই অনুপাতে ঢালবো, তার মানে এটা একটু চেঞ্জ আছে, আমরা সেম ভাবে করে নিই। 5:1 এটা হলো 6। এবার এই 5:2 এর ক্যালকুলেশন করার আগে আমরা এটাকে যেমন ভাবে করছিলাম এর লসাগুটা করে নিই, মানে এই দুটোকে সমান বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এটাকে 2 করতে হবে আর এটাকে 3 করতে হবে। এই 9 আর 6 এর লসাগু তো 18। এইবার এটা সমান সমান হয়ে গেল। সমান সমান হয়ে যাওয়ার পর আমি কি করব? যে দুটি পাত্রকে 5:2 অনুপাতে মেশানো হয়েছে
তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত মানে বের করতে বলেছে। তাহলে 5:2 বলেছে, তার মানে উপরেরটাকে 5 দেব, নিচেরটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। এইবার দেখো এই 2 এখানে দিয়েছি মানে এখানেও 2 হবে, আর এখানে 5 হবে। তার মানে এখানে 10, মানে অ্যাকচুয়ালি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এখানে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, তাহলে পরে আমি দেখছি এখানে হচ্ছে 40:50 আর 30:6, মানে অ্যাকচুয়ালি আমাদের কি দাঁড়াচ্ছে 30 আর 40 70, 70:56। 14 দিয়ে যদি কেটে দিই 5×14 70 আর 4×14 56, মানে অ্যাকচুয়ালি যে নতুন মিশ্রণ তৈরি হলো সেখানে দুধ ও জলের অনুপাত কি হবে 5:4। বোঝা গেল? এইভাবে সলভ করতে হবে, দেখে নেবে একবার রিপিট করে যদি বুঝতে না পারো। খুব ইজি প্রবলেম এবং বহুবার এসেছে পরীক্ষায়। কি বলছে, the ages of Ram and Sam are in the ratio of 2:1। বলছে রাম আর শ্যামের বয়সের অনুপাত 2:1। After 5 years the ratio of their ages will be 3:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:2। Their present ages are, তাদের বর্তমান বয়স নির্ণয় করতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের বর্তমান বয়স হলো 2/1 হলো। এবার 5 বছর পরে কত বলেছে 3/2 হবে, মানে 3:2 হবে। তো এইবার দেখো আমাদের ঘটনা কি ঘটেছে, 2 থেকে 1 বেড়েছে 3 হয়েছে, 1 থেকে 1 বেড়েছে 2 হয়েছে, মানে অ্যাকচুয়ালি একই তো বেড়েছে না। যদি এই দুটো সমান না হতো তাহলে আমরা সমান করার জন্য আমরা যে মাল্টিপ্লিকেশন আমরা 5 6 7 যে কোশ্চেনগুলো করলাম সেগুলোর মতো করতাম, যে এখানে সাবট্রাকশন বের করে, কারণ এই দুটো সাবট্রাকশন তো সেম ছিল, তার জন্য কোনো চেঞ্জ হয়নি, তাই না? সাবট্রাকশন যদি চেঞ্জ হতো তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করতাম। ঠিক আছে, এবার কি হচ্ছে এই 1টা মানে কত হবে তাহলে 5 ইয়ার হবে কি হবে না? এই 1টা চেঞ্জ হয়েছে কেন, 5 বছর পরে হয়ে গেছে তাই, তার জন্য এই 1 মানে যদি 5 ইয়ার্স হয় তাহলে এই 2 মানে কত হবে 10 ইয়ার্স হবে। আচ্ছা 10 ইয়ার্স যদি হয়ে যায় তাহলে 1 মানে কত হবে, তো 1 মানে তো বের করে রেখেছি 5 বছর, তাহলে তাদের বর্তমান বয়স তো বের করতে বলেছে, যে একজনের হলো 10 বছর একজনের হলো 5 বছর, মানে এটা হলো রামের আর এটা হলো শ্যামের। ঠিক আছে, তো এই হলো কোশ্চেন নাম্বার 10 এর সলভ। কোশ্চেন নাম্বার 11 কি বলছে, the ages of A and B are in the ratio of 5:2। বলছে A আর B এর বয়সের অনুপাত 5:2। After 22 years the ratio of their ages will be 7:5। Find the present ages of age of B। B এর বর্তমান বয়স জানতে চেয়েছে, A আর B এর বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে 22 বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হয়েছে। তাহলে ঘটনা কি আমরা দেখে নিই। 5/2 ছিল, 22 বছর পরে কি ঘটনা ঘটেছে 7/5 হয়েছে। সাবট্রাকশন দেখব 2 আর এখানে 3, কারণ আমাকে সেম করতে হবে। এখানে 3 বানাতে গেলে এখানে কি দিয়ে করব 3 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। দেখো এখানে হচ্ছে 10/4 আর এখানে হচ্ছে 21/15। দেখো এই 10 থেকে 11 বেড়ে 21 হয়েছে, আবার 4 থেকে 11 বেড়ে 15 হয়েছে, তার মানে এই সব জায়গাতে তো 11ই আছে, আমরা মিলিয়ে দিয়েছি, যে ইনক্রিজটা ঘটেছে সেই ইনক্রিজটা তো মিলিয়ে দিয়েছি। তার মানে এই 11 মানে কত 11 মানেই তো 22 বছর, তাই না? এই যে আফটার 22 ইয়ার্স দ্য রেশিও অফ দেয়ার এজেস, এই যে 22 বছর পরে তাদের বয়সের অনুপাত, তার মানে 11 সমানই তো 22।
তাহলে 1 সমান কত হবে? 2 বছর, তাই না? 2 বছর হয়, তাহলে এই যে এখানে তো 10/4 হয়ে গেল, মানে একজনের হবে এই 10 × 2 মানে 20 বছর, আর একজনের হবে 8 বছর, 4 দুগুণে 8। তাহলে এখানে বি কে, বি তো 8 বছর হয়ে গেল না, তাহলে বি এর বয়স হয়ে গেল 8 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 দেখছি। দ্য প্রেজেন্ট রেশিও অফ এজেস এ অ্যান্ড বি ইজ 4:5। আচ্ছা, বর্তমান বয়স এ আর বি এর 4:5 আছে। 18 ইয়ার্স এগো, এবার বলেছে 18 বছর আগে, দিস রেশিও ওয়াজ 11:16। কি বলছে? 18 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 11:16। তাহলে কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ এ অ্যান্ড বি। এ ও বি এর বয়সের যোগফল নির্ণয় করো। প্রেজেন্ট বলেছে, হ্যাঁ, এটা প্রেজেন্ট হবে, ইংলিশে বলে দেওয়া আছে। তো এইবার কি করছি আমি? 4:5 যেমন আছে তেমন। 11/16 কত বছর পরে আগে হয়েছে? 18 বছর আগে। আচ্ছা, আমরা এখানে দেখে নিই, এটার বিয়োগফল 1, এটার 5। তার মানে আমি কি করব? এটাকে 5 দিয়ে গুণ করব, আর এটাকে তো 1 দিয়ে গুণ করে কি হবে? কিছুই হবে না, সেম থাকবে, তাই না? 11/16। আর এখানে কি হবে? দেখো 20/25 হয়ে গেল। দেখো এই 20 থেকে সামথিং কমে গিয়ে 11 হয়ে গেছে। কত কমেছে? 9 কমেছে। আবার 25 থেকে সামথিং কমে গিয়ে 16 হয়ে গেছে, আর 9 কমেছে। দেখো এই 9টা কমেছে কেন? এখানে বলেছে হলো 18 বছর আগে, তার মানে এই 9 সমান নিশ্চয়ই 18 বছর হবে, ঐকিক নিয়মে কি বলছে, তাই না? তাহলে 9 সমান যদি 18 বছর হয়, তাহলে 1 সমান কত হবে? 2 ইয়ার, তাই না? যদি 2 ইয়ার হয়, এবার বলছে এ ও বি এর বয়স, যে এর তো 20 ছিল আর 25, তার মানে একজনের হবে 40, একজনের হবে 50, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? বর্তমান বয়সের যোগফল, মানে কি 40 আর 50-এর যোগফল কত হবে? 90 বছর। দেখবে এই 4 আর 5 কে নিয়ে নিও না, ঠিক আছে? তুমি 4 দুগুণে 8 করে দিলে, 5 দুগুণে 10 করে দিলে, না, এটাকে তো আমরা কনভার্ট করেই তো আমরা 11 পেয়েছি না, এই 9 পেয়েছি। তাহলে আমরা এই কনভার্টেড ফর্মটাকেই নিতে হবে আমাকে, খেয়াল থাকে যেন। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? The income of A and B are in the ratio 3:7 and their expenditure are in the ratio 2:9. If they saves 6,500 each, the income of A is। বলছে যে এ আর বি এর রোজগারের অনুপাত, মানে যারা রোজগার করে, যেটা 3/7, মানে 3:7, আর তারা খরচ করে কত? 2/9। আমার যদি 10,000 টাকা ইনকাম হয়, আমি 6,000 টাকা খরচ করি, তাহলে এবার সঞ্চয় কত? 4,000 টাকা। 10 থেকে 6,000 বাদ দিয়ে দেবো, তাই না? আমাদের তাহলে এটা হলো ইনকাম, এটা হলো খরচ, এটা বাদ দিলে কি দাঁড়াবে? সঞ্চয় দাঁড়াবে, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি এর সেম জিনিস করব। দেখো এইবার এখানে বিয়োগফল হয়েছে 4, এখানে 7, তার মানে আমি এখানে 7 দিয়ে গুণ করি, এখানে 7 দিয়ে গুণ করি, এখানে 4 দিয়ে গুণ করি, এখানে 4 দিয়ে গুণ করি, কিন্তু 4 হয়েছে বলে, তার মানে এখানে পাচ্ছি কি? 21/49, আর এখানে কি পাচ্ছি? 8/36। মানে আমাদের অ্যাকচুয়ালি 21 থেকে 8 খরচ হয়ে যাচ্ছে, কত থাকছে? দেখো 13। 49 থেকে 36 খরচ হয়ে যাচ্ছে, এটা কার? বি এর। কত থাকছে? 13। তাহলে কি বলেছে? যদি তারা প্রত্যেকে 6,500 টাকা করে সঞ্চয় করে, তবে এর রোজগার কত, তাই না? তাহলে 13 করে তো সঞ্চয় করে প্রত্যেকে, তাই না? 13 সমান কত হবে? 6,500 টাকা। 1 সমান কত? 500। 5 তেরো 65 তো হয়, তাই না?
তাহলে 500 যদি হয়ে যায়, তার মানে দেখো কি বলেছে, এর রোজগার কত, এর রোজগার কত, এ হলো 21, এটাই তো এর রোজগার। তাহলে 500 দিয়ে 21কে গুণ করে দেবো, 5 একুশে 105, তার সাথে 0 0 মানে 10,500 টাকা হলো রোজগার। ঠিক আছে, এই হলো ঘটনা। এবার যদি বলতো বি, তাহলে 49 এর সাথে গুণ করে দিতাম 500, যেটা যেমন ভাবে চাইবে তুমি তেমন ভাবে অ্যান্সার দেবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, salaries of A and B are in the ratio 2:3. If the salary of each is increased by 4,000, the new ratio becomes 40:57. What is the B's new salary? বলছে এ ও বি এর বেতনের অনুপাত 2:3, মানে 2/3 হয়ে গেল। যদি প্রত্যেকের বেতন 4,000 টাকা করে বৃদ্ধি পায়, তবে নতুন অনুপাত হয় 40:57। এটার মাঝে গ্যাপ কত, 17। এটার মাঝে কোনো গ্যাপ নেই, তার মানে আমরা অ্যাকচুয়ালি 1 আছে, আমরা এটাকে 17 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দিলাম। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে 34/51, মানে অ্যাকচুয়ালি 34 থেকে 6 বেড়েছে, তারপর তো 40 হয়েছে, 51 থেকে 6 বেড়েছে, মানে 40 হয়েছে, প্রত্যেকেরই 6 করে বেড়েছে, মানে প্রত্যেকের কত বেড়েছে, এখানে কোশ্চেনে বলেছে 4,000 টাকা, মানে 6 মানে হলো 4,000, 1 মানে 4,000 বাই 6। তার মানে কি বলছে, এবার বলছে বি এর নতুন বেতন কত, বি এর নতুন বেতন কত, 57 না, বি এর নতুন বেতন তো 57, 4,000 করে তো বেড়ে গেছে। যদি ওল্ড বেতন ধরতাম তাহলে 51 হয়ে যেত। তখন কি করবো, এই 57 এর সাথে আমি এই 4,000টাকে 4,000/6 কে মাল্টিপ্লাই করে দেবো, এটা 2,000 হয়ে গেল, 3 3 19 57, মানে 38,000। বি এর নতুন বেতন হলো 38,000, প্রায় একজন এসআই এর বেতনের সমান, তাই না? তো চলো নেক্সট কোশ্চেন দেখছি কি হচ্ছে। The salaries of A and B are in the ratio 2:3. If the salary of A is increased, এটা increase আছে না, by 4,000 and salary of B is increased by 1,500, the new ratio becomes 4:3. What is the B's new salary? বলছে এ ও বি এর বেতনের অনুপাত 2:3। এখানে যেহেতু বেতন আলাদা আলাদা ভাবে বেড়েছে, তাই আমরা যে শর্টকাট প্রসেসে করছিলাম কনসেপচুয়াল বেসিসে, সেই প্রসেসে আমরা করতে পারবো না, আমরা সেই যে পুরাতন প্রসেস সেখানে চলে যেতে হবে। তাহলে আমি এ আর বি এর বেতন ধরে নেব, এটা 2x, এটা 3x, তাহলে 2x এর সাথে 4,000 যোগ হয়েছে, আর 3x এর সাথে কি হয়েছে, 1500 বৃদ্ধি পেয়েছে, হওয়ার পর যে অনুপাত হয়েছে সেটা 4:3 বা 4/3। এবার এটা দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 12x প্লাস 6,000, 6x প্লাস 12,000, তাহলে এখান থেকে 6x এ পাশে চলে আসলো, মানে 6x হয়ে গেল, আর পাশে চলে গেল 6,000 হয়ে গেল, এই 6,000 বা 12,000 থেকে সাবট্রাকশন হয়ে গেল, মানে 6x 12x এর কাছ থেকে সাবট্রাকশন হয়ে গেল, তাহলে x সমান কত, 1,000 হয়ে গেল, তাই না? তার মানে কি বলছে, বি এর নতুন বেতন কত, বি এর নতুন বেতন এটা, তাই কি না? তাহলে বি এর নতুন বেতন 3,000 প্লাস 1,500, যেটা ইনক্রিজ হয়েছে 4,500 টাকা। ঠিক আছে, এই হলো। আচ্ছা, কি বলছে কোশ্চেন নাম্বার 16, the ratio of milk and water in 20 liter mixture is 3:1.
হাউ মাচ মিল্ক মাস্ট বি অ্যাডেড সো দ্যাট দ্য রেশিও বিকামস 4:1। তাহলে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1। কত পরিমাণ দুধ যোগ করলে সেই অনুপাতটি 4:1 হবে? দেখো, দুধ ও জলের অনুপাত আছে 3:1। এবার কিছু পরিমাণ দুধ যোগ করাতে 4:1 হয়ে গেল। এবার তুমি খেয়াল করো, আমি যদি দুধ যোগ করেছি, তা না, দুধ যোগ করি, যদি দুধ যোগ করেছি তাই জল তো যোগ করিনি। আমরা দেখবো এটা তো জল, এটা ওয়াটার, এটা মিল্ক। যদি জল ইনক্রিজ না করে তাহলে ওকে, আর কিছু করার দরকার নেই, কারণ না একই আছে। এবার দুধ কতটা যোগ করেছি? এক পরিমাণ যোগ করেছি, তাই না? 3 থেকে 4 করেছি, 1 যোগ করেছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখে নিই, এই 3 আর 1 4, এই 4 মানে কত? 4 মানে হলো 20 লিটার। তাহলে 1 মানে কত? 5 লিটার। তার মানে এই অ্যাকচুয়ালি আগে ছিল, দেখো হিসাব করে দেখো, আগে ছিল 15 লিটার মিল্ক অ্যান্ড 5 লিটার জল। এটাকে কি করলাম? 15 লিটারের উপরে 5 লিটার দুধ চাপিয়ে দিলাম, মানে 20 করে দিলাম। 20 করে দিলাম, কিন্তু জল সেমকে সেম রাখলাম। তাহলে কত হবে? দেখো 4/1 হচ্ছে না এটা? দেখে নাও। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই যে একের মানে কত হলো 5 লিটার, অ্যাকচুয়ালি আমরা 5 লিটার দুধ যোগ করলাম। ঠিক আছে? তো থ্যাংক ইউ। আজকের মতো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। পার্ট 2 এবং পার্ট 3 নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আসছি।